আমি আজকের ওয়েবিনারটা শুরু করার আগে জাস্ট একটা স্টোরি দিয়ে শুরু করতে চাচ্ছি। আম অলমোস্ট আ মান্থ অ্যাগো আমি আ একটা বার্থডে পার্টিতে ছিলাম আমার কাজিনের বাসায়। আমার কাজিন মিসিসাগায় থাকে। তো খুব ক্যাজুয়াল একটা এনভায়রনমেন্ট এ আমরা বসেছিলাম এবং আমরা গল্প করছিলাম। হঠাৎ করে আ আমার ওয়াইফ আ ডাইনিং টেবল থেকে একটু জোরে চিৎকার করে বলল যে, আমাদের খুব কাছের একজন বড় ভাই, উম যিনি কিনা ব্রিটিশ কলাম্বিয়াতে থাকে, আ ব উনি নাকি মারা গিয়েছেন। তো এই ঘটনাটা শোনার পরে আসলে আ স খুব শকিং ছিল। আ প্রায় ১-২ ঘন্টা কোনো কথা বলতে পারিনি আমরা এবং আ যখন আমরা ফেরত আসছিলাম আমাদের বাসায়, I missed the highway এবং এমন না যে এই বাসাটায় আমি ফার্স্ট টাইম গিয়েছি। We go there once a month almost. So এরকম একটা সিচুয়েশন এ হাইওয়ে মিস করব তার মানে বুঝতেই পারছেন যে কি ধরনের আম মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা গিয়েছি ওই সময়। এবং নেক্সট ৩-৪ দিন আমরা ঘুমাতে পারিনি। both my wife and আমি। আম সো এই ঘটনাটার পরে যেটা দেখলাম যে অনেকেই আসলে যখন এই বিষয় নিয়ে কথা বলছিল যে কেউ যখন মারা যায় বাংলাদেশে, কানাডাতে, তখন তাদের মর্টগেজের কি হয়, ব্যাংক অ্যাকাউন্টের কি হয়, এই অনেক ধরনের মিসকনসেপশন আমি দেখতে পেলাম। এবং আ অনেকেই যেটা বলল যে সব টাকা-পয়সা নাকি গভর্নমেন্ট নিয়ে যাবে। সো এই ঘটনাটা শোনার পরে আমার কাছে মনে হলো যে না, এ ধরনের একটা ওয়েবিনার করা দরকার। যেখানে আমরা গো থ্রু করব যে আসলে আ অনেক যেই মিসকনসেপশন গুলো আছে কানাডিয়ান বাংলাদেশীদের মধ্যে, এই জিনিসগুলো আসলে ভাঙা দরকার। এবং ওই আ চিন্তা থেকেই আজকের এই ওয়েবিনার। এবং আমার হোপ থাকবে যে এই বাই দি এন্ড অফ দিস ওয়েবিনার যে আপনারা মোটামুটি একটা ধারণা থাকবে আ যে এখানে আসলে মারা গেলে অ্যাসেট বা আমাদের যে লায়াবিলিটি গুলো এগুলা কিভাবে হ্যান্ডেল হয় এবং একটা মোটামুটি একটা আপনাদের আ আইডিয়া থাকবে। এবং আমি কিছু টিপস শেয়ার করব লাস্টের দিকে যে কিভাবে আমরা আমাদের এই যে আ কানাডায় যে অ্যাসেট বা লায়াবিলিটি গুলো আছে এগুলো আমরা প্রটেক্ট করতে পারি ফর দিস আনএক্সপেক্টেড ইভেন্ট। সো আ এই ওয়েবিনারটা শুরু করার আগেই আমি জাস্ট শুধু একটা আম পোল স্টার্ট করতে চাচ্ছি জাস্ট টু গেট আ আইডিয়া যে আ আমাদের সবার আসলে কি ধরনের সিচুয়েশন আ এট দি এট মানে এখন যে আমাদের কানাডায় যারা আমরা বসবাস করছি তাদের আসলে কি ধরনের সিচুয়েশন। সো ১ম কোয়েশ্চেনটা হচ্ছে যে আ আপনার কোয়েশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের উইল আছে কিনা? তারপরে আপনাদের কি মনে হয় যে গভর্নমেন্ট কি টাকা আপনাদের সবার নিয়ে যাবে কিনা? এবং আপনাদের আই থিংক 3rd কোয়েশ্চেন ইস দ্যা উইল আছে কিনা? সো আমি আপনাদেরকে কয়েকটা সেকেন্ড সময় দিচ্ছি while everybody is joining. This webinar will be recorded, yes. এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ গুলো আছে সেগুলোতে শেয়ার করা হবে। So I'm ending the poll. think, yeah. So জাস্ট শেয়ার করতে চাচ্ছি রেজাল্ট। আমাদের অনেকেরই আসলে যেটা দেখা যাচ্ছে যে পোল থেকে যে আম আমাদের স্পাউসরা আসলে আমাদের অ্যাসেট লায়াবিলিটি সম্পর্কে মেজরিটি জানে, বাট একটা সিগনিফিক্যান্ট পোরশন 44% যেটা জানে না। আ এবং ২ জন আমাদের মধ্যে বিশ্বাস করে যে গভর্নমেন্ট সব টাকা নিয়ে যাবে যদি কারো উইল না থাকে। সো ইটস নট ভেরি আনকমন টু হ্যাভ দিস বিলিফ। সো হোপফুলি এই ওয়েবিনারের পরে আপনাদের এই মিসকনসেপশন গুলো চলে যাবে। So let me share my screen এবং let's go through the presentation so we can learn a little bit about this topic. Zahid, if you can confirm if you can see my screen. Yes, I can see your screen. Okay. All right. So
প্রথমেই যেটা বললাম যে কিছু হাউসকিপিং যে এই ওয়েবিনারে আমি যা ডিসকাস করব সেটা আসলে কোনো লিগ্যাল অ্যাডভাইস বা প্রফেশনাল অ্যাডভাইস না। দিস ইজ জাস্ট ফর এডুকেশনাল পারপাস এবং এই ওয়েবিনারটা রেকর্ড করা হবে এবং আপনাদের সাথে পরবর্তীতে আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে শেয়ার করা হবে এবং সবার প্রাইভেসির জন্য ভিডিও এবং মাইক্রোফোন মিউট করা আছে। But if you have any question, you can put it in the chat or you can also unmute yourself and ask us the question. So before I start, who am I? আমার নাম আহমেদ মাহিয়ান। আমি primarily retirement planning নিয়ে কাজ করি। financial lead advisor এবং আমি next gen financial planning এর portfolio manager হিসেবে কাজ করি। এবং previously আমি RBC এবং CIBC ব্যাংকে ৭ বছরের মতো কাজ করেছি এবং আমি সেনেকা কলেজের financial planning এর প্রফেসর ছিলাম। আমার টিমমেট অ্যাডভাইজার হিসেবে কাজ করছে সাইমুম। সাইমুম ইজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। এছাড়াও ও মাল্টিপল কোম্পানির এন্টারপ্রেনিউর এবং হি হ্যাজ বিন ডুইং আ লং ইন দ্য কনসাল্টিং বিজনেস ফর আ লং টাইম। আমার সাথে আছে জাহিদ আজকে। জাহিদ ইজ ফোকাসিং অন দ্য স্মল বিজনেস এবং হি ইজ বিল্ডিং হিজ প্র্যাকটিস হিয়ার এবং আমাদের টিমে কানার তাসমিয়া আছে। ইনি ইন্স্যুরেন্স এবং মর্টগেজ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। So, before I go to the presentation, I just want to share note one thing যে আমাদের privacy standard হচ্ছে যে um, you are a client, that's also a private information for us. So, আমাদের কমিউনিটিতে দেখা যায় যে একটা বড় একটা সমস্যা যে একজন আরেকজনের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে। We are completely যেহেতু আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, we know the importance of privacy এবং if somebody is a client of ours, that's also a form of privacy. Anyway, so আমি প্রথমেই একটা আমাদের যে কমন একটা সিনারিও বাংলাদেশীদের সেটা একটা পিকচার পেইন্ট করতে চাই। এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ১০ বছর ধরে আমি কাজ করছি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ইন্ডাস্ট্রিতে যে হাসব্যান্ডই বেশিরভাগ বাংলাদেশি কমিউনিটিতেই অ্যাসেটগুলো ম্যানেজ করে এবং ওয়াইফের আসলে কোনো ধারণা থাকে না খুব বেশি বেশিরভাগ ক্ষেত্রেই। নাও ইটস নট ট্রু ফর এভরিবডি বাট দেয়ার ইজ আ সিগনিফিক্যান্ট পোরশন যে এই জিনিসটা দেখা যায়। এছাড়াও আমরা যারা বিদেশে থাকি তাদের দেখা যায় যে ভাই-বোন, আত্মীয়স্বজন অনেকেই অনেক দূরে, দূরে থাকে। আ অনেক সময় কানাডাতে থাকে না, বাংলাদেশে থাকে। এছাড়াও আমাদের যেই কমিউনিটিতে একটা কমন যেই জিনিসটা সেটা হচ্ছে যে আপনার আমাদের কোনো ফ্র্যাগমেন্টেড ফাইন্যান্স মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট এই ব্যাংকে, আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট অন্য ব্যাংকে, মর্টগেজ হয়তোবা ৩ নাম্বার ব্যাংকে এবং ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে অন্য আরেকটা ব্যাংকে। সো দেখা যায় যে কোহেরেন্ট যে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর যে ব্যাপারটা সেটা আসলে আমাদের ওই কমিউনিটি এখনো ওই স্টেজে যায় নাই, পৌঁছায় নাই। আমাদের কমিউনিটিতে বেশিরভাগ বাঙালি যারা আমরা এসেছি আম we came here within the last 20 to 25 years যারা একটু আগে এসেছে still they are not they're still in the second generation মানে থার্ড জেনারেশন বাংলাদেশী এখনো খুব বেশি দেখা যায় না যেটা আমাদের অন্যান্য কমিউনিটি যেমন ইন্ডিয়া বা ইটালিয়ান বা গ্রিক এই কমিউনিটি গুলোতে দেখা যায়। সো উই আর নট অ্যাজ দ্যাট লাইক সেম লেভেলে অন্যান্য কমিউনিটির তুলনায় এবং এই কারণে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির যে লেভেলটা, এই লেভেলটা আসলে খুব অতটা বেশি অ্যাডভান্স না। স্টিল ইজ দ্য সেম স্টোরি ইন বাংলাদেশ অলসো যে অত বেশি আমরা ফাইন্যান্সিয়ালি লিটারেলি অতটা অ্যাডভান্স না। সো এরকম একটা সিচুয়েশনে যখন কেউ আনএক্সপেক্টেডলি মারা যায়, তখন যেটা হয় যে দেখা যায় যে আ যে সারভাইভিং স্পাউস তার কোনো আইডিয়া থাকে না যে টাকাটা কোথায়? ব্যাংক অ্যাকাউন্ট গুলো কোথায়? এবং কি ধরনের পেনশন তার ছিল তার কোম্পানিতে বা আ তার আইডিয়া নাই যে মর্টগেজটা কিভাবে পে অফ হবে? ইনকাম কতটুকু ইউজ করা হয়েছে ইনকাম মানে মর্টগেজ অ্যাপ্লিকেশনে। সো এই যে এত নতুন, নতুন কোয়েশ্চেন থাকে আ দিস ইজ ভেরি ওভারওয়েলমিং। আ সো এই জিনিসটা আমরা প্রতিনিয়ত দেখি যখন কোনো ফ্যামিলিতে কোনো আনএক্সপেক্টেড ডেথ হয় এবং আমার পার্সোনালি সবচেয়ে বড় যেই ভয়টা থাকে, পার্সোনালি আমার সবচেয়ে বড় যে ভয়টা যে
রোড অ্যাক্সিডেন্ট। এইখানে দেখা যায় যে হাইওয়েতে ক্র্যাশ হলে পুরা ফ্যামিলি সহ মারা যায়। আ এটা ভেরি কমন কানাডাতে এবং ইটস আ ভেরি হাউ ডু আই সে মানে খুবই প্রবাবল ঘটনা। এছাড়াও যেমন আজকেও আ আর্থকুইক হয়েছে বাংলাদেশে। সো এই ধরনের ঘটনায় যখন এই আনএক্সপেক্টেড ঘটনাগুলো ঘটে, তখন আসলে অনেক কিছু আমরা আমাদেরকে বের করে নিতে হয় যে আসলে টাকা-পয়সার ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করব। সো লেটস গো থ্রুগ দোজ স্টেপস ফার্স্ট। সো ফার্স্ট যেটা হয় যে যখন কেউ মারা যায় ইমিডিয়েটলি যেটা করায় যেটা হলো যে ফিউনারাল এর ব্যাপারটা চলে আসে। যে ফিউনারাল এর ব্যাপারটা অন এভারেজ আমাদের আ ক্যানাডাতে আপনি যে ধর্মরই হন না কেন, অন এভারেজ এ $10,000 to $15,000 আপনার ফিউনারাল কস্ট লাগবে। তো এই টাকাটা আম বাংলাদেশী বেশ কতগুলো অর্গানাইজেশন কাজ করছে। যেমন আমি কতগু আ বেশ ২ টা কোম্পানি ২ টা অর্গানাইজেশনকে চিনি। বাংলাদেশ ফিউনারাল সার্ভিস এবং আই থিংক মুসলিম ফিউনারাল সার্ভিস। তো এই কোম্পানিগুলো আ সরি এই অর্গানাইজেশন গুলো আপনার একটা ফ্ল্যাট ফি এর মাধ্যমে আপনি তাদের মেম্বার হবেন এবং পরবর্তীতে যখন কেউ মারা যাবে তখন হয়তোবা তারা চাঁদা তুলে ওই funeral এর যে কস্টটা ওটা শেয়ার করে নিবে। সো দ্যাট ক্যান বি ওয়ান সলিউশন। আম এছাড়াও অন্যান্য সলিউশন আমি আপনাদেরকে বলব যে কি ধরনের অন্যান্য প্রিপারেশন নেওয়া যায়। সো এই funeral এর কস্টের সাথে কিন্তু আপনার আরো অনেক কস্ট চলে আসে যে ট্রান্সপোর্টেশন কস্ট ধরেন কেউ আপনার আত্মীয় যদি বাংলাদেশ থেকে আসতে চায়, খুব দ্রুত টিকিট কাটতে হতে পারে এবং সেক্ষেত্রে অনেক হাই প্রাইসে হয়তোবা টিকিট কাটতে হবে। সো এই ধরনের ক্ষেত্রে ইজিলি ইট ক্যান গো এনিওয়্যার ফ্রম 10 to 15, $20,000 এছাড়াও আপনার আ বিভিন্ন ইমিডিয়েট যে এক্সপেন্স গুলো থাকে, ওগুলোও কিন্তু আপনাকে মেইনটেইন করতে হবে। স্পেশালি দ্যা ফার্স্ট মান্থ। আম সো যে কারণে আমরা অধিকাংশ সময় যখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করি, আমরা অলওয়েজ মেক সিউর যে এমার্জেন্সি ফান্ডটা যাতে থাকে। সো ফিউনারাল হোম থেকে আপনার যখন আসলে এই funeral এর যে স্টেপ গুলো আছে হয়ে গেল। funeral হোম থেকে আপনাকে ডেথ সার্টিফিকেট দিবে এবং এই ডেথ সার্টিফিকেটটা খুব ইম্পোর্টেন্ট কারণ এই ডেথ সার্টিফিকেট উইল বি দ্য কি টু লট অফ নেক্সট স্টেপ এবং আপনি যখনই ব্যাংক অ্যাকাউন্ট গুলোকে ডিল করতে যাবেন অথবা ইন্সুরেন্স ক্লেইম করতে যাবেন অথবা গভর্নমেন্টের আ সিপিপি অন্যান্য ধরনের যে বেনিফিট গুলো আছে এগুলোতে যখন এপ্লাই করতে যাবেন, এই ডেথ সার্টিফিকেট গুলো খুবই ইম্পোর্টেন্ট। ইউজুয়ালি আপনাকে মাল্টিপল কপি দেওয়া হবে এই funeral হোম থেকে বা আ যেই আ মসজিদ থেকে। সো এই ডকুমেন্টটা আপনাকে রাখতে হবে। Usually these are fine because those funeral homes are pretty um, they know what documents to give you এবং আশেপাশের যে বাঙালি কমিউনিটি থাকে they usually handle those things. So this is not a big issue but obviously that এই টাকাটা যাতে আপনার accessible থাকে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনার যে কিনা সারভাইভিং স্পাউস তাকে আসলে আ সবগুলো অ্যাসেট নিয়ে বসতে হবে। যে আসলে কোথায় কি টাকাটা আছে। সো দেখা যায় যে অনেক সময় আ যদি সারভাইভিং স্পাউস যদি জানে যে কোথায় অ্যাসেট আছে দেন ইট বিকামস ভেরি ইজি। সো আস্তে আমরা ওই অ্যাসেট গুলোকে ডিল করি ওয়ান বাই ওয়ান। বাট যদি সারভাইভিং স্পাউস এর এই ইনফরমেশন গুলো না থাকে দেন ইটস আ চ্যালেঞ্জ তখন যেটা হয় যেটা দেখা যায় যে আ পুরাতন স্টেটমেন্ট অথবা বিভিন্ন আ কম্পিউটার ঘাটাঘাটি করে দেখতে হয় যে আসলে কোথায় লগইন পাসওয়ার্ড আছে। বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আপনারা হাসব্যান্ড ওয়াইফ যদি থাকেন, ইউ শেয়ার দিস ইনফরমেশন উইথ ইচ আদার সো দ্যা আদার স্পাউস নোজ যে কোথায় কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে। যাতে একটা রাফ যাতে একটা আইডিয়া থাকে। সো যদি এই ইনফরমেশন গুলো থাকে, দেন the next step is to list down all the assets. So it can be your bank account, TFSA, RRSP, pension, any insurance policy. আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে বিজনেসের যে ইন্টারেস্ট এই সবগুলো আপনাকে লিস্ট ডাউন করতে হবে। অনেক সময় দেখা যায় যে সারভাইভিং স্পাউসের এই এতগুলো আ স্টেপকে প্রসেস করার ওই ক্যাপাসিটিটা থাকে না। সো ইন দ্যাট কেস ইউজুয়ালি যেটা দেখা যায় যে ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে যিনি কিনা খুব ট্রাস্টওয়ার্দি বা যার একটু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকে, তাকেই ইউজুয়ালি হেল্পের জন্য ডাকা হয়। এছাড়াও আপনি অন্যান্য প্রফেশনাল হেল্প চাইতে পারেন।
ফাইন্যান্সিয়াল প্ল্যানার্স অথবা লয়ার অথবা অ্যাকাউন্টেন্ট, দে মোস্ট অফ দ্য টাইম দে নো হোয়াট টু ডু ইন দিস কাইন্ড অফ সিনারিওস। এরপরের যে স্টেপ সেটা হচ্ছে যে আস্তে, আস্তে ব্যাংকগুলোকে জানানো যে নোটিফাই করা যে দিস পারসন হ্যাজ পাসড অ্যাওয়ে এবং আমরা তার অ্যাসেট গুলো ট্রান্সফারের যে বিষয়গুলো, কারণ আপনি আ অনেক অ্যাসেট আছে যেগুলো ফ্রিজ হয়ে যায় এবং আমি নেক্সট স্লাইডে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব কোন ধরনের অ্যাসেট গুলো ফ্রিজ হয়ে যায়। বাট the next step is slowly we deal with each bank and slowly transfer those assets to the surviving spouse. Now, কোন অ্যাসেট গুলো আপনার সারভাইভিং স্পাউস এর কাছে ইজিলি যাবে এবং কোন অ্যাসেট গুলো যাবে না, এটা বোঝার জন্য আপনাদেরকে একটু বুঝতে হবে যে জয়েন্ট ওন্ড অ্যাসেট ইউজুয়ালি যেটাকে বলে রাইট অফ সারভাইভারশিপ। মানেটা হচ্ছে যে আমি ধরেন আমার ওয়াইফের সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, আমি আজকে মারা গেলে আমার ওয়াইফ অটোমেটিক্যালি ওই অ্যাকাউন্টের ওনার হয়ে যাবে। ইটস কল্ড রাইট অফ সারভাইভারশিপ ফিচার। যেইসব প্রপার্টি বা যেইসব অ্যাসেট আপনার রাইট অফ সারভাইভার থাকে জয়েন্টলি ওন্ড, সেই সব অ্যাসেট আপনি খুব ইজিলি আপনার যে সারভাইভিং স্পাউস আছে তার নামে ট্রান্সফার করে ফেলতে পারবেন। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট গিভ আ ডেথ সার্টিফিকেট এবং ব্যাংক আপনার ইউজুয়ালি কয়েকদিন পরে ওই অ্যাকাউন্ট থেকে ডিসিজডের নাম ট্রান্স মানে আ অনেক সময় যেটা করে যে পুরাতন অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে তারা নতুন অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের আপনার পুরাতন যে ব্যালেন্সটা ছিল সেটা ট্রান্সফার করে দেয়। আ সো দ্যাটস ওয়ান প্রসেস। এবং আপনার অন্যান্য যেমন ধরেন যদি বাড়ি থাকে বা গাড়ি থাকে যেগুলো আপনি জয়েন্টলি ওন করেন, সেগুলোও আপনি এভাবে ট্রান্সফার করে ফেলতে পারবেন যে কিনা যে কিনা জয়েন্ট ওন জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের নামে। এই ধরনের ক্ষেত্রে আপনার কোর্টের কোনো ইনভলভমেন্ট নাই। জয়েন্ট অ্যাকাউন্টের জন্য কোর্টের কোনো ইনভলভমেন্ট নাই। সরাসরি the surviving spouse gets all the money. সেকেন্ড যে টাইপ অফ অ্যাসেট সেটা হলো সোল অ্যাকাউন্ট অথবা যেটাকে বলে সিঙ্গেল ওনার অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্টগুলো হলো প্রবলেম্যাটিক। কারণ হচ্ছে যে আপনার যখনই আপনি নোটিফাই করবেন ব্যাংককে যে আম আমার স্পাউস মারা গিয়েছে, as soon as you notify them, they will freeze those sole accounts because ব্যাংক তখন যেটা করবে যে ওই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দিয়ে until they receive some sort of court document, they will not release the funds to the beneficiaries. সো এই কারণে সোল অ্যাকাউন্টগুলো হলো আপনার একটু চ্যালেঞ্জিং যে কিভাবে আপনি এগুলো ডিল করবেন। এবং এই ডিল করার ব্যাপারটা ইউজুয়ালি ২ ধরনের ডিলিংস হয়। আমি পরের স্লাইডে আপনাদেরকে বলছি। বাট এই সোল অ্যাকাউন্টগুলো হচ্ছে প্রবলেম্যাটিক। আমাদের দেশে যেমন বাংলাদেশে যেমন ধরেন আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনি নমিনি আপনি অ্যাসাইন করতে পারবেন বা আপনার যদি সঞ্চয়পত্র থাকে। আনফরচুনেটলি ক্যানাডার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেখানে কিন্তু আপনি নমিনি কোনো ওরকম অপশন নাই। সো আইদার ইউ হ্যাভ টু মেক ইট জয়েন্ট অর কিপ ইট সিঙ্গল। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো এখন আসি যে রেজিস্টার্ড অ্যাকাউন্ট যেগুলো সেগুলোর সিচুয়েশন কিরকম। সো রেজিস্টার্ড অ্যাকাউন্ট হচ্ছে আপনার আরআরএসপি রেজিস্টার্ড রিটায়ারমেন্ট সেভিংস প্ল্যান অথবা ট্যাক্স ফ্রি সেভিংস অ্যাকাউন্ট অথবা রেজিস্টার্ড এডুকেশন সেভিংস প্ল্যান। সো এই ধরনের যে রেজিস্টার্ড প্ল্যানগুলো আছে ইনক্লুডিং ইউর পেনশন, আপনি যদি কোনো পেনশনের আপনার যদি থাকে জব কাজের থেকে, দ্যাট অলসো ফলস আন্ডার দি সেম রুল। সো এই রেজিস্টার্ড অ্যাসেটগুলোতে আপনি আপনার বেনিফিশিয়ারি অ্যাসাইন করতে পারবেন। সো বেনিফিশিয়ারি ধরেন ইউজুয়ালি যেটা হয় যে এক স্পাউস আরেক স্পাউসের বেনিফিশিয়ারি হয় এবং ভাইস ভার্সা। সো যখন একজন স্পাউস মারা যাচ্ছে অটোমেটিক্যালি গোজ টু দ্য আদার স্পাউস। এই ধরনের ক্ষেত্রে খুব ইজি, কারণ আপনি যখন বেনিফিশিয়ারি এই বেনিফিশিয়ারি অ্যাসাইন জিনিসটা হলো অনেকটা বাংলাদেশের নমিনি অ্যাসাইন করার মতো, যে কেউ যখন মারা যাবে ইট অটোমেটিক্যালি গোজ টু দ্য বেনিফিশিয়ারি। এই কারণে আমরা যখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করি, one of the steps we ought always make sure to do is assigning beneficiary to the right person. It's very important to review it annually or periodically just to make sure যে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো যাতে প্রপারলি বেনিফিশিয়ারি অ্যাসাইন করা থাকে। অনেক সময় আমরা দেখি যে কোনো বেনিফিশিয়ারি কোনো অ্যাসাইন করা নাই রেজিস্টার্ড অ্যাকাউন্টে। ওই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে যদি কোনো বেনিফিশিয়ারি অ্যাসাইন না করা থাকে তাহলে আপনার এই
সোল সোল অ্যাসেটের যে রুলস সেই একই রুলের মধ্যে পড়ে যায়। সো দিস ইজ ওয়াই ইউ অলওয়েজ শুড অ্যাসাইন আ বেনিফিশিয়ারি এবং আপনার এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এখন আসি যে আ হাউস এবং মর্টগেজ। এই বিষয়টা আমাদের কমিউনিটিতে খুব বড় একটা ফ্যাক্টর। কারণ হচ্ছে যে আমাদের অনেকেই আছে যারা উম বাড়ি কেনার সময় আমরা চেষ্টা করি যে মেক্সিমাম যতটুকু এফোর্ড করতে পারি, সেই পরিমাণ বাড়ি কিনি। দেখা যায় যে ২ জনের ইনকামে $1,০০,০০০ এর যদি বাড়ি হয়, আমি স্পেশালি জিটিএ মানে গ্রেটার টরন্টো এরিয়া অথবা ভ্যানকুভারের কথা বলছি। মানুষজন দেখা যায় যে যতটুকু মেক্সিমাম ২ জনের ইনকামে হয়, সেই পরিমাণেই বাড়ি কেনে এবং স্পাউস সাধারণত জয়েন্টলি ওন হয়। সো দ্যাটস নট আ বিগ প্রবলেম যে একজন স্পাউস মারা গেলে অটোমেটিক্যালি আরেকজন আ আ স্পাউসের কাছে এই বাড়ির যে টাইটেল সেটা চলে যাবে। বাট দ্য প্রবলেম আম হ্যাপেন্স উইথ দ্য মর্টগেজ। কারণ আপনি যখনই একজন স্পাউস মারা যায়, সারভাইভিং স্পাউসকে তখন ওই পুরো মর্টগেজটাকেই রিকোয়ালিফাই করতে হয়। অনেক সময় যেটা হয় যে প্র্যাকটিক্যাল সেন্স এ দেখা যায় যে বাংলাদেশী বা অনেকেই যেটা করে যে আম সরাসরি মারা যাওয়ার সাথে সাথেই ব্যাংকে নোটিফাই করে না। দে কিপ পেইং দ্য মর্টগেজেস আনটিল ইটস রিনিউয়াল। সো প্রবলেমটা হয় হচ্ছে রিনিউয়াল টাইমে যে তখন তো আসলে ২ জনের সিগনেচার ছাড়া রিনিউয়াল করা যায় না। দ্যাটস হোয়ার দ্য প্রবলেম হ্যাপেন্স এবং সেক্ষেত্রে তখন আপনাকে যে সারভাইভিং স্পাউস আছে তাকে তার ইনকাম দিয়ে রিকোয়ালিফাই করতে হয় পুরো ইনকামটা। মানে পুরো মর্টগেজের ব্যালেন্সটা। which is the problem for most of the বাংলাদেশী যে একার ইনকামে পুরো মর্টগেজটা আসলে কোয়ালিফাই করে না। বাড়িটা হয়তোবা আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে কিন্তু মর্টগেজটা আসলে আপনি পুরাপুরি রিকোয়ালিফাই করতে পারে না ইউজুয়ালি। এবং এইটার এভয়েড করার যে প্রসেসটা আমি পরবর্তী স্লাইডে আপনাদেরকে বলব। বাট দ্যাটস হোয়াট উই সি টিপিক্যালি। বেশ কয়েক বছর আগে টরন্টোতে একজন মারা গিয়েছিল যার কিনা ৩-৪ টা বাড়ি ছিল। I don't know what happened to him or his family, but uh, it's very challenging because আমি যতটুকু শুনেছি যে ওয়াইফ উনি কাজ করত না, হোমমেকার ছিল। সো if they don't have proper insurance, then all those property has to be sold. কারণটা হচ্ছে আপনি যখন মর্টগেজ রিকোয়ালিফাই করতে যাবেন, আপনি যদি রিকোয়ালিফাই না করতে পারেন, then the home has to be sold and mortgage needs to be paid. So that's a big challenge for the deceased family members. এখন আসি যে স্মল স্টেট সেটেলমেন্ট। কোন অ্যাকাউন্টগুলো আপনার কোর্টে যাবে এবং কোন অ্যাকাউন্টগুলো কোর্টে যাবে না, ইট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য অ্যাসেটস। সো আমরা আগেই যেটা বলেছি যে জয়েন্ট অ্যাকাউন্ট যদি থাকে সেগুলো আপনার আ কোর্টে যাবে না। এবং কারো যদি অ্যাকাউন্টে রেজিস্টার্ড অ্যাকাউন্টে যদি কারো বেনিফিশিয়ারিও অ্যাসাইন করা থাকে সেই আ সেই অ্যাকাউন্টগুলোও আপনার কোর্টে যাবে না। সো only those accounts that are single name সেই অ্যাকাউন্টগুলোকে আপনার কোর্ট ছাড়া কোর্টের প্রবেট ছাড়া এই প্রসেসটাকে বলে প্রবেট। আ এইটা ছাড়া আপনার আ ব্যাংকগুলো আপনাকে টাকাটা দিবে না। কারণ ব্যাংক যখন আপনাকে টাকা দিয়ে দেয়, then it's a liability for the bank. সো ব্যাংক তখনই আপনাকে টাকা দিবে যখন আপনি একটা কোর্টের অ্যাপ্রুভাল নিয়ে যাচ্ছেন। অথবা এটাকে বলে প্রবেটেড উইল বলে যেটাকে। আ কারণ যখন আপনি প্রবেটেড উইল জমা দিবেন ব্যাংকে, তখন ব্যাংকের আর কোনো লায়াবিলিটি থাকে না। সো আমি এই জিনিসটা একটু কমপ্লিকেটেড। আমি অত ডিটেইলসে যেতে চাচ্ছি না। বাট আ মেইন যেই সিচুয়েশনটা সেটা হচ্ছে যে আপনার কোর্টে যাবে কি যাবে না, ইট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য এস্টেট ভ্যালু। তো আমি যেমন অন্টারিওতে আছি। সো অন্টারিওর স্মল স্টেট যে ডেফিনিশন সেটা হচ্ছে $150,000। ব্রিটিশ কলাম্বিয়াতে এই অ্যামাউন্টটা মনে হয় $25,000। প্লিজ ডোন্ট কোট মি অন দ্যাট। বাট আপনি আপনার প্রভিন্সিয়াল ওয়েবসাইটে গেলেই আপনি এই ইনফরমেশনটা পেয়ে যাবেন যে ওই প্রভিন্সের স্মল যে স্টেটের থ্রেশহোল্ডটা কত। সো ধরা যাক যে অন্টারিওতে কেউ মারা গেল এবং তার যে সিঙ্গেল মানে তার নিজস্ব নামে যেই সব অ্যাকাউন্ট গুলো ছিল তার
অ্যামাউন্টটা হচ্ছে $15,000। সো এরকম সিচুয়েশন হলে ব্যাংক ম্যানেজারের একটা অথরিটি থাকে যে হি ক্যান ইউজ হিজ ডিসক্রেশন টু রিলিজ দ্য ফান্ড টু দ্য বেনিফিশিয়ারি। সো ইউজুয়ালি ব্যাংক ম্যানেজার তখন দেখবে যে আচ্ছা আমার সাথে ও- ওই যিনি মারা গিয়েছে তার অন্যান্য কি কি প্রোডাক্ট আছে এবং নেচার অফ দ্য রিলেশনশিপ, হাউ লং দে হ্যাভ বিন উইথ দ্য ব্যাংক, এই পুরো প্রসেসটা দেখার পরে ব্যাংক ম্যানেজার্স দে হ্যাভ আই থিঙ্ক আপ টু 25 to or 30,000, I don't know the exact number, বাট এগুলো প্রত্যেকটা ব্যাংকের আবার একটু ভ্যারি করে এই অ্যামাউন্টটা। বাট দে ক্যান রিলিজ দ্য ফান্ডস টু দ্য সার্ভাইভিং স্পাউস ইফ দে ওয়ান্ট। এটা সম্পূর্ণ ব্যাংক ম্যানেজারের ডিসক্রেশনাল এবং উনি যদি চায় উনি এটা ডিনাই করতে পারেন। সো ধরে নিলাম যে এই ব্যাংক ম্যানেজার এই টাকাটা রিলিজ করে দিল এবং অন্যান্য সব ধরনের অ্যাকাউন্ট হলো আপনার জয়েন্ট অথবা বেনিফিশিয়ারি অ্যাসাইন করা। ইন দ্যাট কেস ইটস ইজি ট্রানজিশন এবং সবকিছু আপনার সার্ভাইভিং স্পাউসের কাছে চলে যাবে। খুব হয়তোবা এই পুরো প্রসেসটা শেষ করতে কয়েক মাস সময় লেগে যেতে পারবে ডিপেন্ডিং অন হাউ বিজি দ্য ব্যাংকস আর এবং কত দ্রুত আপনি ডকুমেন্টগুলো জমা দিতে পারছেন ব্যাংকের কাছে। ইউজুয়ালি যেটা হয় যে আপনি যখনই নোটিফাই করবেন, ব্যাংক আপনার কাছ থেকে একটা আ ডেথ সার্টিফিকেট নিবে এবং যদি কোনো উইল থাকে, সেই উইলের একটা কপি নিবে এবং ওদের একটা সেন্ট্রালাইজড একটা এস্টেট প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে। এই এস্টেট সেটেলমেন্টের ডিপার্টমেন্ট আছে। আ ব্রাঞ্চের যেই এমপ্লয়িরা আছে ওরা আপনার এই ডকুমেন্টগুলো কালেক্ট করে ওরা ওই সেন্ট্রালাইজড স্টেট ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেবে এবং ওখান থেকে ব্যাক অফিস থেকে একটা আ ইনস্ট্রাকশন আসবে এবং দ্যাট উইল গিভ ইউ আউটলাইন যে এই টাকাটা কিভাবে ব্যাংক আপনাকে রিলিজ করবে। ওদের একটা নিজস্ব গাইডলাইন আছে এবং ওইভাবেই ওরা আম আপনার এই টাকাটা রিলিজ করবে। এখন কথা হচ্ছে যে যদি এই টাকাটা আপনার যে স্মল এস্টেট সেটেলমেন্ট এটার থেকে বেশি হয়, তখন কি হবে? সো এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি কিছুক্ষণ পরে দিব যখন আমরা প্রবেট নিয়ে আলোচনা করব। এখন আসি যে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে আমরা এভয়েড করতে পারি যে মর্টগেজের যে বিষয়টা আমি বললাম, সেটা আমরা এভয়েড করতে পারি সেটা হলো লাইফ ইন্সুরেন্সের মাধ্যমে। আমরা যখন একটা গাড়ি কিনি আমরা কিন্তু বাই ল গাড়ি এবং যে বাড়ি এইটার জন্য ইন্সুরেন্স কিন্তু আমরা বাই ল উই আর রিকোয়ার্ড। কেন? কারণ আপনি যখন একটা গাড়ি কেনেন, গাড়ি কিনে কিন্তু আপনি যখন কাউকে হিট করবেন, তখন কিন্তু এটা একটা লায়াবিলিটি টু দ্য সোসাইটি। সো আপনার যদি এনাফ ইন্সুরেন্স না থাকে, তাহলে কিন্তু যে কিনা আপনাকে লসুট করছে he will not get any benefit of the insurance. সো এই কারণে থার্ড পার্টি লায়াবিলিটি যেটা বলে, এই কারণে গভর্নমেন্ট কিন্তু আপনাকে ম্যান্ডেট করে যে আপনি গাড়ি চালাতে গেলেই আপনাকে গাড়ির ইন্সুরেন্স লাগবে। সিমিলার কনসেপ্ট টু হাউস। আপনি যখনই একটা মর্টগেজ নিবেন, আপনার ব্যাংক কিন্তু আপনার কাছে রিকোয়ার্ড যে আপনাকে হোম ইন্সুরেন্স থাকতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে বাড়িটা হলো আপনার ব্যাংকের জন্য একটা অ্যাসেট। কারণ ওই বাড়ির উপর বেস করেই কিন্তু আপনাকে ওরা মর্টগেজটা দিচ্ছে। এখন যদি বাড়িই না থাকে তাহলে কিন্তু ওদের মর্টগেজটা আসলে একটা মানে কাগজের উপরে একটা ওরা তো লোন দিবে না। বাড়িটা হলো ওদের জন্য কোলাটেরাল। এই কারণে আপনি যখনই একটা মর্টগেজ নিতে যাবেন, you have to have home insurance so that banks are protected in the event of different hazard like fire or flood, যাতে ওদের যে মর্টগেজটা এটা যাতে ওদের প্রোটেকশন এ থাকে। আনফরচুনেটলি লাইফ ইন্সুরেন্সটা যেহেতু আম আপনার ফ্যামিলি নিয়ে আসলে গভর্নমেন্টের কোনো চিন্তা নাই। সো ওরা আসলে কেউ চিন্তা করে না যে whether you have a life insurance or not. সো এই জিনিসটা আমি সবাইকেই বলি যে আ মেক সিউর যে যখনই আপনার কোনো ডিপেন্ডেন্ট থাকবে, যেমন হচ্ছে আপনার আ যদি কোনো মর্টগেজ থাকে অথবা আপনার যদি ছোট বাচ্চা থাকে, anytime you have those dependent, make sure you have enough insurance যে যদি কখনো আনএক্সপেক্টেড ডেথ হয়, তাহলে আপনার ডিপেন্ডেন্টরা যাতে প্রটেক্টেড থাকে ফাইন্যান্সিয়ালি। আদারওয়াইজ যেটা হবে যে বাড়ি বিক্রি করে দিতে হবে অথবা আপনাকে আ মানুষের কাছ থেকে হাত পাততে হবে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি। এনিওয়ে, সো ইন্সুরেন্সটা is a মাস্ট whenever you have a dependent.
সো ৩ ধরনের ইন্স্যুরেন্স থাকে আমরা কানাডায় দেখতে পারি। গ্রুপ ইন্স্যুরেন্স যেটা আপনি যখনই আপনি একটা ফুল টাইম জবে কাজ করবেন তখন আপনার কাজের থেকে কিছু ইন্স্যুরেন্স আপনার থাকে। ইউজুয়ালি গভর্নমেন্ট যেটা ম্যান্ডেট করে মানে গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট হলো যে আপনার যখনই গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে, ওয়ান টাইম সেলারি যাতে ওই আপনার কোম্পানি আপনাকে অফার করে। এই ওয়ান টাইম সেলারির টাকাটা আপনার গভর্নমেন্ট দিয়ে দেয়। সরি আপনার এমপ্লয়ার দিয়ে দেয়। আ কিন্তু এডিশনাল ইন্সুরেন্সটা আপনাকে আপনার পকেট থেকে দিতে হয়। এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ওয়েবিনার করেছিলাম ইন্সুরেন্সের উপরে ইন ডিটেইলস আপনারা যদি ইন্টারেস্টেড হন ওই ওয়েবিনারটা দেখতে পারেন। আপনারা আ ডিটেইলসে আপনারা জানতে পারবেন যে কোন ধরনের ইন্সুরেন্স বেটার। আ বাট আমি এখানে খুব কুইকলি একটা জেনারেল ওভারভিউ দিয়ে যাচ্ছি। সেটা হলো গ্রুপ ইন্সুরেন্স আপনার হলো আপনি জবের থেকে পাবেন। সেকেন্ড হচ্ছে যে আপনি অনেক সময় ব্যাংকের থেকে যখন লোন নেন, মর্টগেজ অথবা ক্রেডিট কার্ড, ওরা আপনাকে একটা লোন ইন্সুরেন্স দেয়। সেটা হচ্ছে ওদের যে মর্টগেজটা সেটাকে প্রোটেক্ট করার জন্য। We do not typically recommend the mortgage insurance কারণ হচ্ছে এটা ইউজুয়ালি অনেক হাই প্রিমিয়াম থাকে এবং ইটস নট দ্য বেস্ট প্রোডাক্ট available among the 3. দ্য বেস্ট হচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়াল ইন্সুরেন্স আপনি সরাসরি একটা ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে নিবেন এবং সেখান থেকে ওরা আপনাকে আপনার বয়স সবকিছু বিবেচনা করে আপনাকে একটা কন্ট্রাক্ট দিবে ফর 20 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স। আই এম আ বিগ বিলিভার ইন দ্য টার্ম ইন্সুরেন্স পলিসি স্পেশালি ফর আমাদের কমিউনিটি যারা স্পেশালি ইয়াং কমিউনিটি। টার্ম ইন্সুরেন্স আপনার খুব চিপ হয়। বাট ইট ইস ডিজাইনড টু প্রোটেক্ট ফর দ্য নেক্সট 20 ইয়ার্স। আপনার আইডিয়াটা হচ্ছে যে আপনার মর্টগেজ শেষ হয়ে গেলে বা আপনার ডিপেন্ডেন্টরা যখন ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে যাবে, দেন ইউ ডোন্ট নিড এনি টার্ম মানে ইন্সুরেন্স এবং বাই দ্যাট টাইম আপনার আইএসপি, টিএফএসএ আর অন্যান্য যে পেনশন অ্যাকাউন্ট, দে উইল হ্যাভ এ হেলথি ব্যালেন্স। সো ইভেন ইফ আপনার যদি কোনো কিছু আনএক্সপেক্টেড হয়, দেন ইউ হ্যাভ আদার অ্যাসেটস টু cover your financial future. So that's the idea. আপনারা ইন্টারেস্টেড হলে ওই ইন্সুরেন্সের উপরে যে ওয়েবিনারটা করেছি, you can watch the video. Now, সেকেন্ড যে স্টেপটা এই প্রসেসের মধ্যে সেটা হচ্ছে যে আপনাকে সিআরএ কে নোটিফাই করতে হবে। সিআরএ কে আপনি যখন নোটিফাই করবেন, ফিউনারাল হোম থেকেই আপনাকে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ইউজুয়ালি দিয়ে দেবে অথবা আপনি সিআরএর ওয়েবসাইট থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনি এপ্লাই করার পরে মোস্ট লাইকলি আপনাকে সিআরএ আপনাকে $2,500 ডেথ বেনিফিট দিবে এলিজিবল পারসনের জন্য। ইউজুয়ালি আপনি যদি সিপিপিতে মিনিমাম কন্ট্রিবিউশন করে থাকেন, দেন মোস্ট অফ দ্য টাইম ইউ গেট দ্যাট $2,500। এছাড়াও আপনার যদি সার্ভাইভিং স্পাউস হন, আপনার একটা স্পাউস মারা গিয়েছে, আপনি সার্ভাইভিং স্পাউস, সেক্ষেত্রে আপনি সিপিপি থেকে একটা সার্ভাইভের বেনিফিট পেতে পারেন। ডিপেন্ডিং অন ইয়োর এজ, it can be 60% of the deceased CPP or it can be আপনার একটা ফ্ল্যাট যে অ্যামাউন্ট ২০২৫ সালে এই ফ্ল্যাট অ্যামাউন্টটা হচ্ছে $233 পার মান্থ প্লাস 27.5% অফ দ্য ডিসিজড। সো যিনি কিনা মারা গেল তার সিপিপি পেমেন্ট যদি $১,০০০ পার মান্থ হয়, তাহলে আপনি এই ফর্মুলাটা ইউজ করে আপনি পেয়ে যাবেন। ইউজুয়ালি আপনার সার্ভিস কানাডাতে আপনি যখন অ্যাপ্লাইটা করবেন, দে উইল লেট ইউ নো হাউ মাচ ইউ কোয়ালিফাই। এছাড়াও আপনার যদি কোনো মাইনর চাইল্ড থাকে অথবা যদি স্কুল গোয়িং চাইল্ড থাকে পোস্ট সেকেন্ডারি, then they also get a flat monthly benefit until they turn 18 or until they turn 25 if they are in the school. এবং এই অ্যামাউন্টটা ফ্ল্যাট টাকাটা আপনার অ্যানুয়ালি অ্যাডজাস্ট হয়। সো দিস ইজ অলসো a good measure the government have যে আপনার কিছু টাকা এটলিস্ট আপনার কাছে আসবে যদি এই জিনিসটা মানে এই আনএক্সপেক্টেড ইভেন্টটা হয়। এখন আসি যে প্রবেট। সো আমরা আগেই বললাম যে স্মল স্টেট কোনটা যেইখানে আপনার অ্যাসেটস মানে আপনার নামে যে অ্যাসেটটা আছে বা আমার নামে যে অ্যাসেটটা আছে, এটা যদি খুব স্মল হয় তাহলে এটা কোর্টের প্রসেসের মধ্যে দিয়ে যাবে না। ব্যাংক তাদের যে ডিসক্রিপশন আছে সেইটা দিয়েই তারা রিলিজ করে দেবে, বেনিফিশিয়ারিকে টাকা দিয়ে দেবে। কিন্তু যদি এমন একটা সিচুয়েশন হয় যে এখানে একটা বাড়ি আপনার নিজের নামে অথবা আপনাকে বাড়িটা সেল করতে হবে অথবা এমন অ্যাসেট আছে যেগুলো আপনার স্মল স্টেটের উপরে, তখন ব্যাংক কিন্তু আপনাকে প্রবেট ছাড়া এই অ্যাসেটগুলো ছাড়বে না।
এখন আসি প্রবেট জিনিসটা কি? প্রবেটটা হচ্ছে যে গভর্নমেন্টের কাছে আপনি এবং এই প্রবেটটা হয় হলো আপনার প্রভিন্সিয়াল রুলের মধ্যে। প্রত্যেকটা প্রভিন্সের আলাদা একটা আ কিংস বেঞ্চ আছে যেখানে আপনি এই অ্যাপ্লিকেশনটা করেন এবং ইউজুয়ালি আপনার একজন লয়ার লাগে। আপনি নিজেও করতে পারেন বাট মোস্ট লাইকলি আপনি পুরোপুরি প্রসেসটা জানেন না। বাট ইউজুয়ালি আপনার লয়ার এই প্রসেসটা করবে এবং এই অ্যাপ্লিকেশনটা করতে হয় আপনার প্রভিন্সিয়াল ওই বেঞ্চে এবং ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে সবগুলো অ্যাসেট আপনাকে লিস্ট করতে হবে যে ওই ডিসিজড পারসনের কতগুলো অ্যাসেট ছিল এবং ওই অ্যাসেটগুলোকে লিস্ট করার পরে গভর্নমেন্টকে এপ্লাই করতে হয়। তখন গভর্নমেন্ট যেটা করে যে ওরা দেখে যে whether the person who passed away he had a will or he didn't have a will. সো এই প্রসেসটা আমি এই স্লাইডটাতে আমি একটু পরে আসছি। আমি তার আগে আমি আপনাদেরকে একটা জাস্ট এই জিনিসটা একটু এক্সপ্লেইন করে নেই যে যখন কেউ মারা যায় তখন ২ টা সিনারিও হতে পারে। যিনি কিনা মারা গেল তার একটা উইল থাকতে পারে অথবা দে ডাই উইথআউট এ উইল। সো কেউ যদি উইল সহ মারা যায় তাহলে তার লাস্ট যে উইলটা দ্যাটস দ্য মোস্ট আপ টু ডেট উইল, দ্যাটস দ্য ভ্যালিড উইল দে উইল ইউজ ফর দ্য অ্যাপ্লিকেশন পারপাস। সো এই লাস্ট উইলটাকেই তারা ইউজ করবে এই প্রবেট অ্যাপ্লিকেশনে। এখন চিন্তা করি যে অনেকেরই মেক্সিমাম বাংলাদেশীদেরই আসলে উইল নাই এবং শুধু বাংলাদেশীদের না, কানাডার 2/3 ক্যানাডিয়ানেরই আসলে উইল নাই। সো ইন দ্যাট কেস ইটস কল্ড ইন্টারস্টেট এবং এটার মানেটা হচ্ছে যে কিনা মারা গেল উনি উইল ছাড়া মারা গিয়েছে এবং সেক্ষেত্রে প্রভিন্সের যে একটা রুল আছে ওই রুলসটা অ্যাপ্লিকেবল হবে। সো ইউজুয়ালি যেটা হয় যে প্রভিন্সিয়াল রুলে কেউ যদি উইল ছাড়া মারা যায়, সারভাইভিং স্পাউস দে গেট দ্য ফার্স্ট $200,000 to $300,000 ডিপেন্ডিং অন দ্য প্রভিন্স ইট চেঞ্জেস এবং এনিথিং দ্যাট ইজ অ্যাবাভ দ্যাট অ্যামাউন্ট গেটস ডিস্ট্রিবিউটেড অ্যামাং আপনার যে মাইনর বা চিলড্রেন আছে তাদের মধ্যে ডিভিশন হয়ে যায়। সো আপনি যেই প্রভিন্সে বাস করছেন, আপনি ওই প্রভিন্সের ইন্টারস্টেট রুল দেখলেই আপনি বুঝতে পারবেন যে আ গভর্নমেন্টের যে রুলটা আছে কিভাবে সেই জিনিসটা ভাগ হবে। আপনার যে স্টেটটা ভাগ হবে। এখন আসছি যে আসলে প্রবেট যে আমি যে আগের স্লাইডটা বলছিলাম যে আ উইল। এখন যদি কারো উইল থাকে তাহলে আপনার ওই উইলটা ওই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচড হবে এবং কোর্ট এই ডকুমেন্টটা দেখবে এবং কোর্ট ওদের লয়ারদের একটা প্রসেস আছে যে তারা এটাকে পাবলিকেশন করতে হবে যে এ এ এ এ এ এম উম এই প্রসেসটার মেইন পারপাস হচ্ছে যে আপনি হয়তোবা ইন ইউর লাইফ টাইম আপনি হয়তোবা ৫ টা বা ১০ টা উইল থাকতে পারে আপনার। When a court validates a will, that's the only will that is going to be applicable for asset distribution. মানেটা হচ্ছে যে আপনি আপনার জীবদ্দশায় হয়তোবা ৫ টা বা ১০ টা উইল থাকতে পারে। কিন্তু কোর্ট আপনার সর্বশেষ যে উইলটা সেটাই আপনার ভ্যালিডেট করবে। এবং এই ভ্যালিডেশন প্রসেসটাকেই বলে প্রবেট যে আ কোর্ট ইস অ্যাপ্রুভিং দ্য লাস্ট উইল এবং এই লাস্ট উইলটাই হবে আপনার ব্যাংকে আপনি যখন জমা দিবেন, দে উইল ফলো দ্য হোয়াটএভার ইনস্ট্রাকশন ইউ হ্যাভ ইন দ্য লাস্ট উইল। আপনার আপনি যখনই একটা উইল লেখেন, আমি আপনাদেরকে পরে একটা স্লাইডে দেখাচ্ছি। ইউজুয়ালি আ আপনি আগের যত উইল আপনি করেছেন কমপ্লিট, all of this gets invalidated. ইউজুয়ালি যেটা হয় যে ১ম লাইনের মধ্যেই লেখা থাকে যে, "I declare" যে আ আগের যতগুলো উইল ছিল সবগুলোকে আমি বাতিল করে দিলাম। সো আপনি যখন লাস্ট উইলটা থাকে, that's the last will এবং that's the only will that court will approve. এখন আপনি যখন এই কোর্টের অ্যাপ্রুভালটা পেয়ে গেলেন, দ্যাটস হোয়ার ইটস কল্ড প্রবেটেড উইল। প্রবেটেড উইলটাই হচ্ছে আপনার মেইন ডকুমেন্ট যেটার উপর ভিত্তি করে আপনার ব্যাংকে আপনি জমা দিলে ব্যাংক আপনাকে টাকাগুলো রিলিজ করে দিবে। সো এই এই প্রসেসটাকে ওরা যখন ইস্যু করে তখন ওরা একটা কথা বলে যে সার্টিফিকেট অফ অ্যাপয়েন্টমেন্ট অথবা এটাকে বলে এক্সিকিউটর ডকুমেন্ট। বাট I don't wanna go that details, but
আপনাকে মনে রাখতে হবে যে প্রবেটেড উইল হলো আপনার লাস্ট উইল। এছাড়া যদি কারো উইল না থাকে দেন গভর্নমেন্ট থেকে ওই যে যেটা বললাম যে প্রভিন্সিয়াল রুল অনুযায়ী ওরা আপনাকে এই সার্টিফিকেট অফ অ্যাপয়েন্টমেন্টশিপ দিয়ে দিবে। এবং তখন যেটা হবে যে প্রভিন্সিয়াল যে রুল সেই অনুযায়ী আ অ্যাসেটগুলো ডিভাইড হবে। আপনি যখন প্রবেট হয়ে গেল আপনার ইউজুয়ালি এটা ডিপেন্ড করে আপনার প্রভিন্সিয়াল যে কোর্ট সেটার কতটুকু বিজি তার উপরে। ইট ক্যান বি অ্যাজ লেন্দি অ্যাজ 6 মান্থস টু a year। কোভিডের সময় অনেক সময় দেখা গিয়েছে যে ইট টুক অলমোস্ট 8 to 12 মান্থস। অনেক সময় দেখা যায় যে 2 মান্থস এ হয়ে যায়। সো ইট অল ডিপেন্ডস অন দ্য প্রভিন্সিয়াল ওদের যে বিজি ওরা কতটুকু বিজি সেটার উপরে। সো আপনি যখন প্রবেটেড উইল পেয়ে যাবেন, দেন ইউ স্টার্টস টু ট্যাকেল অল দ্য অ্যাসেটস। সো আপনি সিআরএ তে ওই যিনি কিনা মারা গিয়েছে তার কতটুকু ইনকাম ট্যাক্স সিআরএ পাবে, এই সবগুলো আপনি আস্তে, আস্তে সেটেল করবেন। সো দ্যাটস দ্য হোল প্রসেস অফ সেটেলিং এ স্টেট। এখন আসি যে আ এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, এই অ্যাপ্লিকেশন প্রসেসটা এবং যে এটার জন্য যে গভর্নমেন্ট একটা ফি নেয়, সেই ফিটা ডিপেন্ড করে আসলে আপনি কোন প্রভিন্সে আছেন। মেরিটাইম প্রভিন্স যেটা আপনার নোভা স্কোশিয়া অথবা আপনার যে অন্টারিও এই প্রভিন্সগুলো বা ব্রিটিশ কলাম্বিয়া এই প্রভিন্সগুলোতে এই প্রবেট ফিটা খুব হাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে $1 মিলিয়ন যদি কারো এস্টেট থাকে ইট ক্যান গো অ্যাজ হাই অ্যাজ $16,000 $13,000 প্লাস লয়ারদের একটা ফি আছে আলাদা। আবার আপনি যদি অ্যালবার্টা বা কুবেকের মতো প্রভিন্সে থাকেন অথবা উইনিপেগের মতো প্রভিন্সে থাকেন, দেন ইটস a very nominal fee. So it really depends on which province you are মানে যিনি কিনা মারা গেল, উনি কোন প্রভিন্সে থাকতেন। So that's determines how much is the probate fee will be. Sometimes we do some planning. আমরা যখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করি আমরা কিছু কাজ করি যাতে এই প্রবেট ফিটা এভয়েড করা যায় বা মিনিমাইজ করা যায়। বাট sometimes it's worth যদি কোনো এমন একটা ফ্যামিলি স্ট্রাকচার হয় যেখানে আসলে মাল্টিপল বেনিফিশিয়ারি এবং মাল্টিপল যদি ক্লেইম থাকে দেন it's a good thing to go through the probate process. I have a question here যে লয়ারের কস্ট কিরকম হতে পারে? I don't know exactly how much is the lawyer fee, um, but I assume it's gonna be around 1,000 more than $1,000 এবং ডিপেন্ড করে যে কতটুকু কমপ্লেক্স কেসটা। কেসের কমপ্লেক্সিটির উপরে আপনার এটা ডিপেন্ড করবে এবং এই জিনিসটা। আরেকজন কোয়েশ্চেন করেছেন যে হাউ টু এভয়েড প্রবেট ফি। সো প্রবেট ফি আপনি এভয়েড করতে পারেন যদি আপনার সবগুলো অ্যাকাউন্ট জয়েন্ট থাকে। সো এবং সবগুলো অ্যাকাউন্টে যদি বেনিফিশিয়ারি থাকে then there is nothing that goes to the probate. So ওইভাবে আপনি এভয়েড করতে পারেন প্রবেট ফি গুলো। সো we already talked about will এবং without a will কি ধরনের প্রবলেম হয়। একটা জিনিস মনে রাখবেন যদি আপনাদের কারো মাইনর চাইল্ড থাকে, it's important when you have a minor child. Even if all the accounts are joined, ধরেন আপনি এমন একটা সিচুয়েশন যে আপনার সব অ্যাসেট মোটামুটি জয়েন্ট এবং আ সবগুলো অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি অ্যাসাইন করা। Still, you might want to do a will because you may have a minor child. Minor child যখন থাকে, they cannot uh, do any dealings with the banks or they cannot apply to the court. 18 বছর হওয়ার আগ পর্যন্ত they are not legally um, eligible to go into any contract এবং এই ধরনের যখন আপনি এগ্রিমেন্ট গুলো করবেন এগুলো সবই কন্ট্রাক্ট লয়ের আন্ডারে হয় এবং ইফ ইউ আর এ মাইনর ইউ আর নট এলিজিবল টু ডু দিস কন্ট্রাক্ট। সো এই কারণে উইল থাকলে যেটা হয় যে ওখানে আপনি স্পেসিফাই করে দিবেন যে ইন কেস আপনার বোথ স্পাউস যদি মারা যায় দেন ইউ ক্যান অ্যাসাইন a family member or a close friend who can be your executor. এক্সিকিউটর হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যক্তি। এক্সিকিউটর হচ্ছে ওই ব্যক্তি যিনি কিনা আপনার হয়ে সকল ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন নিবে আপনার অবর্তমানে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট হাউ ইউ আর চুজিং দ্য এক্সিকিউটর। নরমালি যেটা হয় যে একজন স্পাউস আরেকজন স্পাউসের এক্সিকিউটর হয় এবং ভাইস ভার্সা। বাট
যদি এমন হয় যে আপনার স্পাউস মারা গিয়েছে, you don't have any other person reliable, so choose your executor wisely. আ আমি আরেকটা ওয়েবিনার করেছিলাম, সেখানেও আমি এই বিষয়গুলো নিয়ে in details এ কথা বলেছি যে who should be your আ who should be your মানে executor. Usually, that person has to be financially knowledgeable. They need to know what's happening in the like banking system. তাদের ধারণা থাকতে হবে। They have to have time এবং they have to be in the close proximity. আপনার যদি এমন একজন থাকে যে বাংলাদেশে আপনি অ্যাসাইন করলেন উনি, তাহলে কিন্তু খুব একটা ভালো কাজ করবে না। Because that person cannot come to Canada if they don't have proper education. একজন প্রশ্ন করেছে যে এক্সিকিউটর যদি বিদেশে থাকে তাহলে কি হবে? হ্যাঁ, এটাই বললাম যে এক্সিকিউটর we always recommend the person who lives in Canada এবং আ এমনও হয় অনেক সময় যে অন্য প্রভিন্সে থাকে। সো অন্য প্রভিন্সে থাকলে যেটা প্রবলেম হয় যে অ্যা যখন কেউ মারা যায়, আপনি চিন্তা করবেন যে এক্সিকিউটর becomes the owners or the manager of those accounts. সো এক্সিকিউটর যদি অন্য প্রভিন্সে থাকে, তাহলে এস্টেটটা ধরা হয় যে আম ওই প্রভিন্সের রুলস গুলোকে ফলো করে। ইটস a little bit technical. I don't want to go that in detail, but আ make sure যে আপনি যাকে এক্সিকিউটর হিসেবে অ্যাপয়েন্ট করছেন, he lives in the same province ideally or at least in Canada. অনেক সময় দেখা যায় যে কেউ তার ফ্যামিলিতে নাই। এই জিনিসটা আমি প্রচুর দেখি যে ফ্যামিলি মেম্বার কেউ নাই কানাডাতে। In that case, you select a close friend who you trust. কারণ আপনি চিন্তা করে দেখেন যে আপনার অবর্তমানে this person will handle all of your money. So if the person decide যে আপনার যে মাইনর কিড আছে তাদেরকে যদি উনি টাকাগুলো না দিয়ে টাকা নিয়ে চলে যায়, তখন কিন্তু আপনার কিছু করা থাকবে না। হ্যাঁ, এটার একটা beneficiary can sue them, the executor, but beneficiary যদি মাইনর হয়, he doesn't have that much power or knowledge to, tackle what's happening. So it's a very important question. Person, executorটা। আচ্ছা, আমার এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে ভাইয়া। জি। Probate fee depends on the amount of assets getting settled in the court or the total asset of the deceased. সো ইউজুয়ালি যেটা হয় যে কোর্টের কাছে ওই অ্যাসেট গুলোই যায় যেগুলোতে আ বে সিঙ্গল অ্যাসেট। যেইসব অ্যাসেট আপনার জয়েন্ট অ্যাসেট বা বেনিফিশিয়ারি অ্যাসাইন করা আছে, সেগুলো অ্যাসেট কোর্ট প্রবেট এ যায় না। So they bypass the probate. So that's why we always assign beneficiaries. তো এখানে জাস্ট আরেকটা জিনিস আমি এড করতে চাই, সেটা হচ্ছে probate fee টিপিক্যালি ডিপেন্ডস করে হচ্ছে যেই অ্যাসেট গুলো অ্যাকচুয়ালি probate প্রসেসে যাবে। যেগুলো probate কে বাইপাস করতে পারবে সেগুলো নট পার্ট অফ দ্য probate fee। Exactly. Exactly. আচ্ছা, এখন আসি যে অনেকেরই আমাদের বাংলাদেশে অ্যাসেট থাকে। বাংলাদেশে অ্যাসেটের ক্ষেত্রে কি করা উচিত? মানে কি করা যাবে? সো ইন দ্যাট কেস আপনাকে বাংলাদেশে যখনই আপনি অ্যাসেটটা ট্রান্সফার করতে যাবেন, তখন আপনার এনআইডি কার্ড লাগবে অথবা পাসপোর্ট। আ ইউজুয়ালি যেটা হয়, আপনি ডিপেন্ডিং অন where you are located, আপনি যদি সিটি কর্পোরেশন, আপনি যে এই জায়গাটায় ওই অ্যাসেটটা সেটা যদি সিটি কর্পোরেশনের আন্ডারে হয়, সেক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশনের যে মেয়র আছে তার কাছ থেকে আপনাকে একটা ইনহেরিটেন্স সার্টিফিকেট নিতে হবে। আর যদি এটা কোনো গ্রামে হয় তাহলে তার চেয়ারম্যানের থেকে সার্টিফিকেটটা নিতে হবে। আ সো সো দ্যাটস ওয়ান থিং টু থিংক অ্যাবাউট। আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা করবেন, সেই সিমিলার প্রসেস যে আপনাকে সবগুলো অ্যাসেটকে আপনাকে লিস্ট ডাউন করে আ আপনার যারা ওয়ারিশ আছে, মানে ওই মৃত ব্যক্তির যারা ওয়ারিশ আছে তাদেরকে সবাইকে লিস্ট করে এই ইনহেরিটেন্স সার্টিফিকেটটা নিতে হবে। এই ঘটনাটা ঘটার পরে আপনি যখন ইনহেরিটেন্স সার্টিফিকেটটা নিলেন, তখন ইউজুয়ালি ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ অ্যাসেট, বাংলাদেশে যেটা হয় যে সকল অ্যাসেটই আসলে ২ ভাগে বিভক্ত করা হয়। একটা হলো অস্থাবর অ্যাসেট এবং আরেকটা হলো স্থাবর সম্পত্তি। আ অস্থাবর সম্পত্তি হচ্ছে আপনার যেটা আপনি মুভেবল অ্যাসেট, যেটা ব্যাংক অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র এগুলো। এগেইন যদি ওই অ্যাকাউন্টগুলোতে নমিনি এড করা থাকে দেন দে বাইপাস। বাট যদি নমিনি না থাকে তাহলে আপনাকে এই সিমিলার প্রসেস, যে ইনহেরিটেন্স সার্টিফিকেটটা আপনাকে আ ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকে জমা দিলে ওরা আপনাকে, ব্যাংক ম্যানেজার এই টাকাগুলো বেনিফিশিয়ারিকে দিয়ে দিবে। বা ওই যে ওয়ারিশনামা অনুযায়ী দিয়ে দিবে।
যদি আপনার স্থাবর সম্পত্তি যেমন ল্যান্ড, বিল্ডিং, ফ্ল্যাট এগুলো থাকে, তাহলেও আপনাকে এসি ল্যান্ডের অফিসে গিয়ে, ভূমি অফিসে গিয়ে এই আ অ্যাসেট গুলো আপনাকে আপনার নামে বা বেনিফিশিয়ারিদের নামে ট্রান্সফার করে তারপরে আপনাকে বিক্রি করতে পারবে না। এটাকে বলে নামজারি বলে এবং এই প্রসেসটা ক্যান টেক আ লং টাইম। বাংলাদেশে যেহেতু সবকিছুই অনেক সময় লাগে। সো ইট sometimes it takes time. সো আপনাকে হয়তোবা মাল্টিপল ট্রিপ দিতে হতে পারে এই জিনিসগুলোর জন্য। You cannot transfer from a deceased person to you cannot sell the asset until you transfer it to the beneficiary. আম কারণ সেক্ষেত্রে তখন আপনার আ বেনিফিশিয়ারিরা মানে এই প্রসেসটা করতে আপনি তখনই পারবেন যখন এ মৃত ব্যক্তির থেকে ওয়ারিশদের কাছে ফার্স্ট এ অ্যাসেট গুলো ট্রান্সফার হবে। তারপরে ওয়ারিশরা আপনার এই অ্যাসেট গুলো বিক্রি করতে পারবে অথবা উইথড্র করতে পারবে। যেই একটা প্রবলেম দেখা যায় যে যখন আমরা বাংলাদেশে অ্যাসেট থাকি, তখন আবার একটা ক্রস বর্ডারের কমপ্লেক্সিটি চলে আসে যে কানাডাতে ধরেন আপনার একটা বাংলাদেশে একটা প্রপার্টি আছে যেটার কস্ট বেসিস হলো $1,00,000 এর উপরে, $1,00,000 কানাডিয়ান ডলারের উপরে। Then you are supposed to report that assets to Canada. And usually আমরা এটাকে যখন আমরা ট্যাক্স ফাইল করি কানাডাতে ইউজুয়ালি T1135 এই ফর্মটা আমরা পূরণ করি এবং আপনার যদি কোনো রেন্টাল প্রপার্টি থাকে বাংলাদেশে, ওইখান থেকে যদি আপনি কোনো ইনকাম থাকে, you are supposed to report that to Canada. ইউজুয়ালি যেটা হয় যে আপনি যদি কোনো ট্যাক্স পে করে থাকেন বাংলাদেশে, ওই ট্যাক্সের জন্য আপনি একটা ক্রেডিট পাবেন যে এখানে কানাডাতে। But the proper way to report that is you have to report the taxable income that you earned from Bangladeshi assets to your Canadian tax return. Majority of the time, উম বাংলাদেশীরা আসলে যখন যেই অ্যাকাউন্টেন্ট গুলো যারা হেল্প করে, they just ignore that. প্রবলেম হলো যে কখনো যদি সিআরএ জানতে পারে তাহলে there is a steep penalty. Uh, Failing to file T1135 is like $2,500 annually. So আপনি যদি মাল্টিপল ইয়ারে যদি এই জিনিসটা রিপোর্ট না করেন এবং সিআরএ যদি কখনো ভবিষ্যতে জানতে পারে যে আপনার একটা বাংলাদেশে অ্যাসেট আছে, then they can go back all those years and calculate and make the charge you the penalty. So that's something to aware of. এবং এখানে আরেকটা জিনিস এড করতে চাই, সরি ভাইয়া। সেটা হচ্ছে regarding T1135, so we have a detailed video on that. We can share the video after the session with all the participants. Right. এখানে একটা কোয়েশ্চেন আসছে যে if you have a joint bank account or joint mortgage for properties with your spouse for minors kids, would the will come into play during the asset distribution by the executor or the estate? Okay, I'll go back to this question later. Um, সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে যে আপনার হয়তোবা বাংলাদেশের লিগালি অ্যাসেট আছে কিন্তু আপনি ওটা ট্রান্সফার করতে পারছেন না। কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রেস্ট্রিকশন যে $10,000 এর বেশি আপনি নিতে পারবেন না। দ্যাটস অলসো আ চ্যালেঞ্জ। এবং সবচেয়ে আরো একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কারেন্সি সুইং, যেটা আমরা দেখি যে যেমন আমি লাস্ট ১৩ বছর ধরে ১২-১৩ বছর ধরে কানাডায় আছি। I have seen exchange rate moving from মানে আমি যখন আসি তখন এক্সচেঞ্জ রেট ছিল প্রায় $৮৪ এর মতো। It went all the way down to $56 পার মানে $১ কানাডিয়ান ডলার সমান 56 বাংলাদেশী টাকা। Now it's back up to 87 again. So যখন আমরা এই ক্রস বর্ডার অ্যাসেট নিয়ে কাজ করি তখন একটা বড় প্রবলেম হচ্ছে যে এই কারেন্সি সুইং। আপনি অনেক সময় আমাদের আ কা ২-৩ বছর আগে যখন বাংলাদেশ আপনার ওয়েজ আর্নার বন্ডস ছাড়লো, আমাদের অনেকেই বাংলাদেশী আছে যারা হলো ইনভেস্ট করেছিল ওই সময়ে। তো প্রবলেম ছিল যে আপনি ইনভেস্ট করছেন যখন, সেই সময় আপনি টাকা ৳১০০ কনভার্ট করে আপনি ৳৬৪,০০০ পাচ্ছেন। বাট আপনি যখন ওই টাকাটা ফেরত আনবেন, তখন কিন্তু আপনাকে ৳৮৭ দিয়ে কিনতে হচ্ছে তখন। সো ইভেন ইফ ইউ আর মেকিং 10% অন ইউর ওয়েজ আর্নার বন্ড, আপনি কিন্তু কারেন্সি ডেপ্রিসিয়েশন এ আপনি প্রায় ২০-২৫% লস খাচ্ছেন। সো আপনার নেট লস কিন্তু আপনার অনেক। সো এই কারণে you really have to be careful how you are investing your assets. So এখানে আমি জাস্ট শুধু একটা কুইক একটা নোট দিলাম। এখন আসি যে
how do we protect the unexpected scenarios? Like what are the things that we can take to avoid or make it easy? Obviously, যিনি কিনা একজন আরেকজন স্পাউসকে হারিয়েছেন, we cannot মানে উনাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, but we can make it easy for the surviving spouse and the kids. So what are those options? So um, এক হচ্ছে যে proper amount of insurance. Usually rule of thumb যেটা usually use করা হয়, এবং আপনি যখন কোনো ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে কাজ করবেন, doesn't really have to be us. You can do whoever you trust. But these are the general guideline যে আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আপনি একজন যখন কাজ করবেন, they will do a need analysis. সো নিড অ্যানালাইসিস এর মধ্যে আপনাকে বলবে যে আপনার আউটস্ট্যান্ডিং ডেট কতটুকু আছে, মর্টগেজের অ্যামাউন্ট, এবং আপনার লাইন অফ ক্রেডিট, যদি কোনো স্টুডেন্ট লোন থাকে, স্টুডেন্ট লোন যদি গভর্নমেন্ট স্টুডেন্ট লোন হয়, যদি ডিসিস্টের গভর্নমেন্ট স্টুডেন্ট লোন থাকে, তাহলে সেই টাকাটা মাফ হয়ে যায়। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট সাবমিট এ পাওয়ার অফ ডেথ সার্টিফিকেট দিলেই ওই স্টুডেন্ট লোনটা যেটা গভর্নমেন্টের সাথে, সেই টাকাটা ওয়েভ হয়ে যায়। বাট অন্যান্য যেসব লোন থাকে, কার লোন বা আপনার যদি ধরেন মর্টগেজ থাকে, we need to factor that যে how much we need to pay off. সেকেন্ড, যে আপনার মাইনর বাচ্চা যখন থাকে, সেই বাচ্চা আপনার ইউনিভার্সিটি যাওয়া পর্যন্ত যে খরচগুলো, সেই সব খরচগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কতটুকু অ্যাসেট আমার দরকার। প্লাস আপনি যে ইনকামটা করছেন বা আমি যে ইনকামটা করছি, আমি মারা যাওয়ার সাথে সাথে কিন্তু আর এই ইনকামটা নাই। সো I also have to have enough assets to make income for my surviving spouse. So all these things, আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার যখন আপনাকে নিড অ্যানালাইসিস করবে, they will calculate all of this and give you the number. Without proper insurance analysis, this is must. মানে আপনি এটাকে they have to, মানে যখন কেউ ইন্স্যুরেন্স সেল করে, they also need to do the insurance analysis because it's a compliance reason. সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে উইল এবং পাওয়ার অফ অ্যাটর্নি। সো উইল এবং পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে, উইলটা হচ্ছে যে আপনি মারা যাওয়ার পরে আপনার অ্যাসেটগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হবে, দ্যাট ইজ দ্য ডকুমেন্ট, যেটাকে বলে উইল। বাংলায় আমরা বলি ওয়াসিয়া বলি মুসলিম আইনে। আর এছাড়াও আরেকটা ডকুমেন্ট হলো, সেটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান বি টু টাইপস। একটা হলো যে আপনার ফাইন্যান্সিয়াল পাওয়ার অফ অ্যাটর্নি, আরেকটা হচ্ছে আপনার হেলথ কেয়ার পাওয়ার অফ অ্যাটর্নি। ইউজুয়ালি যেটা হয় যে আপনার যদি বা আমি যদি মেন্টালি কেপাবল না থাকি ডিসিশন নেওয়ার, সেক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নিগুলো আপনার কাজ করবে। সো ধরেন আমার আজকে এমন একটা সিচুয়েশন হলো যে আমি টেম্পোরারিলি আমি মানে চিন্তা করার ক্যাপাসিটিটা হারায় ফেললাম। সেক্ষেত্রে আমার যে পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে, হি অর শি উইল মেক দ্য ডিসিশন অন বিহাফ অফ মি। এবং যখনই আমি সুস্থ হয়ে যাব, দেন দি পাওয়ার অফ অ্যাটর্নি উইল গো ব্যাক টু। এবং পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান বি ডিফারেন্ট ফর্মস। ইট ক্যান বি ফর পার্টিকুলার স্পেসিফিক টাইম, অর ইট ক্যান বি যেটাকে বলে এন্ডিউরিং পাওয়ার অফ অ্যাটর্নি, মানে হচ্ছে যে আপনি এটা ইনডেফিনিটলি থাকবে, শুধুমাত্র ট্রিগার হবে তখনই যখন আপনার মেন্টাল ক্যাপাসিটি থাকবে না। সো এই অনেক ধরনের জিনিসগুলো থাকে। আপনি যখন একটা লয়ারের সাথে কাজ করবেন, অথবা আপনি যখন একটা পাওয়ার অফ অ্যাটর্নি অনলাইনে করবেন, they will give you the details of what those word means. But in general, আপনার এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে যে প্রথম সেকশনটা, যেটাকে বলে উইলের প্রথম সেকশনটা বলে যে I, being sound mind এবং disposing memory, do hereby declare that this will be my last will and testament, and I revoke any and all prior wills and codicils that I have made. So আপনি যখন একটা উইল করবেন, তখন অটোমেটিক্যালি, usually unless you make a segment, usually আপনার সব previously created wills are all invalid. এবং আপনি তখনই একটা উইল অথবা পাওয়ার অফ অ্যাটর্নি ক্রিয়েট করতে পারবেন যখন আপনি মেন্টালি ক্যাপেবল হবেন। লয়াররা যখন আপনাকে উইল এবং পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দেয়, one of the steps that they have to take is ওরা আপনার মেন্টাল ক্যাপাসিটিকে জাজ করে। If you are not in a mental capable stage,
you cannot make a will. So অনেক সময় দেখা যায় যে অনেক এটা অবশ্য বাংলা সিনেমায় হয়তোবা বেশি দেখা যায়। বাস্তবে দেখা যায় কিনা আমি সিওর না। বাট দেখা যায় যে মানুষ মৃত অবস্থায় আম আ বিছানায় এবং দেখা যাচ্ছে যে খালি পেইজে একটা টিপসই নিচ্ছে এবং পরবর্তীতে উইল করে নিচ্ছে। That's not a valid will because that person who signed or টিপসইটা যেটা দিল, সেটা আসলে কোনো ভ্যালিড উইল হবে না because he or she was not in the state of mind, which is the primary requirement to be a valid will. আ এখন আসি যে বেনিফিশিয়ারি। সো আপনি যখনই একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, so most registered account will have a section like beneficiary. So beneficiary তে আপনি ওখানে আপনার নাম, যে যিনি কিনা বেনিফিশিয়ারি হবে তার অ্যাড্রেস এবং তার যদি কানাডায় হয় সোশ্যাল ইন্সুরেন্স নাম্বার, ইউএসএ তে হলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এই ইনফরমেশন গুলো আপনাকে এড করতে হবে। প্রাইমারি বেনিফিশিয়ারি ছাড়াও আপনি কন্টিনজেন্ট বেনিফিশিয়ারি এড করতে পারেন। কন্টিনজেন্ট বেনিফিশিয়ারি হলো যদি প্রাইমারি বেনিফিশিয়ারি না পাওয়া যায় বা উনি মারা যায় আপনার সাথেই, তাহলে কন্টিনজেন্ট বেনিফিশিয়ারি পাবেন। এবং কন্টিনজেন্ট বেনিফিশিয়ারি অনেক সময় দেখা যায় যে মাইনর চাইল্ড হয়। মাইনর চাইল্ডের ক্ষেত্রে যেটা হয় যে তখন আপনাকে একজন ট্রাস্টি অ্যাসাইন করতে হয়। ট্রাস্টির কাজ হচ্ছে যে আনটিল দ্য মাইনর বেনিফিশিয়ারি অ্যাম ইউ নো গোস টু দ্য মানে ১৮ না হচ্ছে, ততদিন পর্যন্ত ট্রাস্টি এই অ্যাসেটটা ট্রাস্ট হিসেবে কাজ করবে। এবং they will be the trustee for that fund. As soon as that person turns 18, ওই টাকাটা ওই মাইনর বেনিফিশিয়ারি তখন পেয়ে যাবে ১৮ হওয়ার সাথে সাথেই। এবং এই বেনিফিশিয়ারি জিনিসটা আমি যেটা আগেই বললাম যে periodically আমাদেরকে রিভিউ করা উচিত। So these are the 3 things that I want you to um মানে take away from this webinar যে লাইফ ইন্সুরেন্স, উইল এবং আ যেটা বললাম যে বেনিফিশিয়ারি। একটা জিনিস আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা বলি যে লাইফ ইন্সুরেন্স ইজ মোর ইম্পোর্টেন্ট দেন হ্যাভিং এ উইল অ্যান্ড পাওয়ার অফ অ্যাটর্নি বিকজ ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য মানি you have major problem. If you don't have a will and power of attorney, but you have the money, you can pay a lawyer, pay a probate fee, but you can still protect your financial future. But if you don't have any money and you have a big mortgage, then you have to sell the house. ওইটা ছাড়া আর কিছু করার থাকে না। সো সো আপনি ইন্সুরেন্স যেটা বললাম যে আপনার জব থেকে যেটা পান সেটা হিসাব করেন। আপনি কোনো সরাসরি কোনো ইন্সুরেন্স অ্যাডভাইজারের সাথে কথা বলেন। আম এছাড়া পাওয়ার অফ অ্যাটর্নি বা উইলের যেটা কথা বললাম সেটা আপনি লয়ারের সাথে কথা বলতে পারেন কমপ্লেক্স কেসের জন্য। অথবা ইদানিং যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে আপনি গিয়ে ইনফরমেশন এড করেই আপনি আপনার নিজের উইল আপনি নিজেই তৈরি করতে পারবেন। ইট ওয়ার্কস এক্সট্রিমলি ওয়েল ফর সিম্পল উইলস। যেটা হচ্ছে যে আপনার আমি আমার অনেক ক্লায়েন্টকে উইলফুল ইউজ করাই। উইলফুল হচ্ছে একটা অনলাইন টুল। ইটস আ ভেরি মানে অ্যাফোর্ডেবল সলিউশন। কেউ যদি আপনি ইসলামিক উইল চান সেক্ষেত্রে আপনি মানজিল ইউজ করতে পারেন। I am a মানজিলের ওয়েলথ অ্যাডভাইজার হিসেবে কাজ করি এক্সটার্নালি। সো that's one option. If question is question আসছে হচ্ছে যে is trustee same as executor? Yes. Trustee আর executor, ট্রাস্টি হচ্ছে আসলে আপনার ট্রাস্ট থেকে ট্রাস্টের যে আপনি যদি একটা ট্রাস্ট হয়, ট্রাস্টের যে আ যিনি কিনা একটা ট্রাস্ট হ্যান্ডেল করে তাকেই ট্রাস্টি বলে। ইউজুয়ালি যেটা হয় যে আপনি যখন উইল থেকে আপনি যখন বলে দেন একটা উইলের মধ্যে যে আপনি টাকাটা এভাবে ডিস্ট্রিবিউট করবেন, দ্যাট ক্রিয়েটস আ টেস্টিমেন্টারি ট্রাস্ট এবং এক্সিকিউটর তখন ওই ট্রাস্টের ট্রাস্টি হিসেবে কাজ করে। আরেকটা কোয়েশ্চেন আসছে যে ইজ লাইফ ইন্সুরেন্স হালাল? It depends on how the life insurance are invested. So majority of the time ক্যানাডাতে এখন পর্যন্ত যেই ইন্সুরেন্স কোম্পানিগুলো আছে they do not invest in halal way. So in that sense a life insurance is not halal. Same concept applies to your car insurance, your home insurance. Those are also not halal. The reason we are taking those because we are required to take those. Right.
So এখানে আমি একটা জিনিস এড করতে চাই রিগার্ডিং দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন ইজ ট্রাস্ট সেম অ্যাজ এক্সিকিউটর। সো রাইট, বেসিক্যালি ইট ডিপেন্ডস অন দ্য রোল। ট্রাস্ট ইজ এ ডিফারেন্ট রোল। রাইট। যে হচ্ছে স্টেট ম্যানেজ করে। ইফ মানে কারো যদি অ্যাসেট স্টেটে ট্রান্সফার হয়, সেক্ষেত্রে যে লোকটা ম্যানেজ করবে দ্যাট পারসন ইজ নোন অ্যাজ ট্রাস্টি। এক্সিকিউটর হচ্ছে গিয়ে will act on behalf of the deceased person. These two trustee এবং executor can be the same person, but role a bit different. Different. But এই দুইটা রোল অনেকটা well connected. হ্যাঁ, in practical sense, majority of the time, they are the same person, and মানে maximum সময় these are the same person, but the technical roles are slightly different, as Shahid explained. আমাদের আরো কিছু প্রশ্ন আছে ভাই, আপনি যদি একটু হ্যাঁ, উপরের sure. দিকে যান। সো আমাদের একটা কোশ্চেন হচ্ছে একটা In Bangladesh, term insurance gives back a certain percentage of the premium paid in case no claim is made. Is this same in Canada? So, ক্যানাডাতে ইন্স্যুরেন্স ইউজুয়ালি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো টার্ম ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্স। আমি যেই ইউজুয়ালি মেজরিটি অফ দ্য টাইম যদি আপনি ইন ইউর 40s 30s এই এজ রেঞ্জে হন, আমরা ইউজুয়ালি টার্ম ইন্স্যুরেন্স রেকমেন্ড করি। দ্যাট ইন্স্যুরেন্স ডাজ নট হ্যাভ এনি, মানে ওই অপশনটা নাই যে আপনি যদি ক্লেম না করেন ওটা ফেরত পাবেন, ওটার কোনো অপশনটা নাই। পার্মানেন্ট ইন্স্যুরেন্স যেটা, ইউজুয়ালি দ্য ইউজ কেস অফ পার্মানেন্ট ইন্স্যুরেন্স ডিফারেন্ট। ধরেন আপনি এমন কোনো টাকা আপনি আপনার নেক্সট জেনারেশনকে ট্যাক্স ফ্রি ভাবে দিতে চান, those are the cases we use permanent insurance. Permanent insurance can be whole life or universal life. অনেক সময় you can borrow against those permanent insurance, but normally we don't recommend that. সো ওই ধরনের ক্ষেত্রে আপনি কিছু প্রিমিয়াম ফেরত পেতে পারেন যদি পার্মানেন্ট ইন্স্যুরেন্স থাকে। বাট পার্মানেন্ট ইন্স্যুরেন্স কামস উইথ আ ভেরি হাই প্রিমিয়াম কম্পেয়ার টু টার্ম ইন্স্যুরেন্স, এবং মেজরিটি অফ আমাদের যে বাংলাদেশি কমিউনিটি, দে উইল বি বেটার সার্ভ উইথ টার্ম ইন্স্যুরেন্স। অলসো এখানে পার্মানেন্ট ইন্স্যুরেন্সে আপনার রিটার্ন অফ প্রিমিয়াম নামে একটা রাইডার এডিশনাল একটা, ওটাও কাম উইথ অ্যান এডিশনাল এক্সপেন্স, ওটা অ্যাড করতে হবে। সেক্ষেত্রে ইউ ক্যান গেট সাম প্রিমিয়াম ব্যাক, প্রিমিয়াম ব্যাক। বাট ইন জেনারেল নো। Why don't you recommend borrowing against term insurance? You cannot borrow against term insurance because there is no cash value. Usually, you can borrow against your cash value. That's permanent life insurance. কোয়েশ্চেন যেটা আমাদের কাছে এসেছে রেজিস্ট্রেন্টের কাছ থেকে, ফার্স্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমার আব্বার কাছ থেকে এসেছে। সো ডাজ ক্যানাডিয়ান ল কাভার্স রিলিজিয়াস অ্যাসপেক্ট? দ্য অ্যান্সার ইজ নো। ক্যানাডার গভর্নমেন্টের যে প্রভিন্সিয়াল রুলগুলো আছে, সেই প্রভিন্সিয়াল রুলগুলো হলো আপনার এগুলো আসছে হলো সিভিল ল থেকে, এবং সিভিল ল আপনার কোনো আমাদের যে মুসলিম পারিবারিক আইন বা যে হিন্দু আইন, এগুলোকে ফলো করে না। দে হ্যাভ দেয়ার ওন ল। সো এই কারণে আপনি যদি কোনো রিলিজিয়াস উইল করতে চান, দেন ইউ হ্যাভ টু মেক ইউর ওন উইল, এবং আপনাকে স্পেসিফাই করে দিতে হবে যে আপনি কতটুকু অংশ কাকে দিতে চান, কত পরিমাণে। ইভেন আফটার দ্যাট, ইফ এই জিনিসটা যদি আপনার যে এখানেও অনেক সময় অনেকেই আবার এইটার এগেইনস্টে কোর্টে যেতে পারে। সো এক্সপিরিয়েন্সড লয়ার নোজ হাউ টু লাইক ফ্রেম ইট অর রাইট দ্য উইল প্রপারলি, সো দের ইজ নো লুপহোল ইন দ্য সিনারিও। সো আপনি যদি রিলিজিয়াস ওয়েতে আপনি উইল করতে চান, মেক শিওর ইউ আর টকিং টু আ নলেজেবল lawyer who are expert in that field, so they can write the will properly, so there is no confusion or claim against it in the future. The second question we got is, if the deceased had life insurance, do you have to pay tax on the money you get from it? No. The answer is no. Canada-te chatta jinish apnar tax free. Everything else you pay tax. The first thing is আপনার প্রাইমারি হোম, আপনি 5 লাখ টাকা দিয়ে বাড়ি কিনে যদি ওইটা $2 মিলিয়ন যায়, $1.5 মিলিয়ন যে গেইনটা আপনার হলো, কোনো ট্যাক্স দিতে হবে না। সো দ্যাটস ওয়ান।
tax-free savings account, unless you are doing day trading. Any gain that you make in your tax-free savings account are all tax-free. থার্ড হচ্ছে আপনি যদি লটারি কোনো পান, সেই টাকাটাও আপনার ট্যাক্স ফ্রি। আর ফোর্থ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স পেমেন্ট। আপনি যদি $1 মিলিয়ন একটা লাইফ ইন্স্যুরেন্স থাকে, আপনার যদি $1 মিলিয়ন ডিসিজড ফ্যামিলি পায়, ওই টাকার উপরে কোনো ট্যাক্স হয় না। ট্যাক্স যেখানে হয় সেটা হলো যে যখন ওই $1 মিলিয়ন যখন ইনভেস্ট করবে, ওই ইনভেস্টমেন্টের যে রিটার্নটা আসবে সেটার উপরে ভবিষ্যতে আপনার ফ্যামিলিকে ট্যাক্স দিতে হবে। থার্ড কোয়েশ্চেন হচ্ছে হাউ ট্যাক্স এফেক্টস অফ ডিসিজড ওয়েলথ ট্রান্সফার। সো এটা অনেক বড় একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে গেলে পুরো আরেকটা ওয়েবিনার হয়ে যাবে। বাট আমি খুব কুইকলি দিয়ে যাচ্ছি যে যেই অ্যাসেটগুলো আপনার জয়েন্টলি ওন্ড, সেই অ্যাসেটগুলো আপনি অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে অন্য অ্যাকাউন্ট হোল্ডারের কাছে। সিআরএ যেটা করে যে ইউজুয়ালি ইন জেনারেল যত আপনার অ্যাসেট আছে, আপনার যখন সার্ভাইভিং স্পাউসের কাছে রোল ওভার হয়, এই রোল ওভারের সময় কোনো ইমিডিয়েটলি কোনো ট্যাক্স হয় না। যেমন আপনার আরআরএসপি যদি থাকে, আপনার স্পাউসের আরআরএসপির সাথে রোল ওভার হয়ে যাবে, টিএফএসটাও রোল ওভার হয়ে যাবে, কোনো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকলে সেটাও রোল ওভার হয়ে যাবে। ইউজুয়ালি সার্ভাইভিং স্পাউসের কাছে যখন এই অ্যাসেটগুলো ট্রান্সফার হয়, দেয়ার ইজ নো ইমিডিয়েট ট্যাক্স। ট্যাক্সটা কখন হয়? যখন আপনার লাস্ট স্পাউস যখন মারা যায়, দেন সিআরএ কামস এবং তখন আপনার এই ট্যাক্সটা ওরা ক্লেম করে। সো আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকে, তখন ওরা এই ওই 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 টাকাটা কালেক্ট করবে। আপনার যে আরআরএসপি থাকবে বা রিফ থাকবে, ওই পুরো টাকাটা আপনার ওই টাকার উপরে ট্যাক্স হবে বিফোর ইট গোজ টু দ্য বেনিফিশিয়ারি। সো আপনার যদি কোনো রেন্টাল প্রপার্টি থাকে, রেন্টাল প্রপার্টি অলসো needs to pay taxes before it goes to the beneficiary, or if you sell it, there is a capital gain tax. So it can be a full discussion on its own, যে এই ট্যাক্স ইফেক্টটা কিভাবে কাজ করে। So do we have any other new question? Yes, we have 3 more questions. So, আমি will employer provided life insurance or accidental life insurance tax deductible as well? I assume yes, but just want to double check. employer যে ট্যাক্স will employers provided life insurance or accidental life insurance tax deductible? No. এমপ্লয়ার যদি আপনাকে কোনো এই প্রিমিয়াম দিয়ে থাকে, usually that's added to your T4 as a taxable benefit. Anything to add, Jahid? Yes. No, I think it's good. Okay. Is it wise to give my house to my kids by will or make a estate or make them a state controller? It depends on the province you are living in, how sensitive you are to the probate fee, এবং আপনার কিডস এর কি কোনো নিজস্ব কোনো প্রপার্টি আছে কিনা। এটা আমাদের কমিউনিটিতে খুব কমন যে দেখা যায় যে লয়ারের কাছে যায়, লয়ার একজন অ্যাডাল্ট কিডকে 1% ওনার করে আপনার অ্যাকাউন্টে মানে বাড়িতে একটা টাইটেল দিয়ে রাখে। প্রবলেম হলো যে ওই অ্যাডাল্ট চাইল্ড যদি নিজের কোনো প্রপার্টি থাকে, দেন they cannot claim the principal resident exemption. বিসিতে, ব্রিটিশ কলাম্বিয়াতে কয়েক বছর আগে একটা কোর্ট কেস ছিল যে ইটস ভেরি মানে ভালোভাবে প্ল্যানিংটা করা হয় নাই, যে দে অ্যাডেড টু অ্যাভয়েড দ্য প্রোবেট ফি। তারা যেটা করেছিল যে দে অ্যাডেড অ্যাডাল্ট চিলড্রেন অন দ্য হাউস ফর এ ওল্ডারলি লেডি। সো যখন ভদ্রমহিলা ইভেন্চুয়ালি মারা যায়, তখন তার পোর্শনটা যেটা, সেই পোর্শনটা পুরোপুরি ট্যাক্স ফ্রি ছিল। বাট যেই পোর্শনটা আপনার অ্যাডাল্ট চিলড্রেনের ছিল, সেই পোর্শনটা পুরোপুরি ট্যাক্সেবল হয়ে যায়। কারণটা কি? অ্যাডাল্ট চিলড্রেনের অলরেডি নিজস্ব প্রাইমারি রেসিডেন্ট ছিল। আপনি সর্বোচ্চ একটা প্রপার্টিকেই প্রাইমারি রেসিডেন্ট হিসেবে ক্লেম করতে পারেন। সো এই কারণে ইউজুয়ালি ইটস দ্য অ্যান্সার ইজ নো, বাট দের ইজ কেস বাই কেস রিভিউ। যেমন যদি এমন হয় যে প্যারেন্টসের সাথে অ্যাডাল্ট চিলড্রেন থাকে, অ্যাডাল্ট চিলড্রেনের অন্য কোনো বাসা নাই,
এবং ওই প্যারেন্টসের একটাই মাত্র অ্যাডাল্ট চিলড্রেন এবং প্যারেন্টস মারা গেলে ওই অ্যাডাল্ট চিলড্রেনই ওই বাড়িটা ইনহেরিট করবে। ইন দ্যাট কেস, ইয়েস, দ্যাটস এ সলিউশন টু অ্যাভয়েড দ্য probate fee. But again, this is case by case scenario. Then the question is, will employer... Okay, আমাদের আরো কিছু প্রশ্ন উপরে ছিল, so let's quickly answer those. Abhay, thank you. Yeah. If you have joint bank account or joint mortgage for property with your spouse for minor kids, would the will come into play during the asset distribution by the executor or the state? So the answer to this question is, so it মানে যে কোনো অ্যাসেট যদি জয়েন্ট ওনারশিপে থাকে সেটা ব্যাংক অ্যাকাউন্ট অথবা প্রপার্টিস, সো ইট টিপিক্যালি গোজ টু দ্য আদার ওনার। এটা টিপিক্যালি উইলের থ্রুতে যায় না। বাট ফর মাইনর কিডস, যদি এটা আপনি অ্যাসেট ডিস্ট্রিবিউট করতে চান ফর মাইনর কিডস, দেন আপনাকে হয়তো উইলে বা স্টেটে এভাবে প্ল্যান করতে হবে, এবং সেক্ষেত্রে সেকেন্ড ওনারের মারা যাওয়ার পরে সেটা হয়তো অ্যাক্টিভ হবে। তার আগ পর্যন্ত সেকেন্ড ওনার উইল কিপ কন্টিনিউ ওনিং দ্য অ্যাসেট। আমাদের আরেকটা কোশ্চেন ছিল উপরে, যেটা আমরা কভার করিনি। ইফ ডিসিজড পারসনস অ্যাসেট অ্যাক্রস ক্যানাডা, I believe one probate will cover all assets. So তার কোশ্চেনটা হচ্ছে, যদি মাল্টিপল প্রভিন্সে অ্যাসেট থাকে সেক্ষেত্রে what will be the treatment for the probate process? Usually, ideally, we recommend to have multiple wills from multiple province. কারণ উইলটা যেটা হয়, যে উইলটা আপনার ইউজুয়ালি একটা স্পেসিফিক জুরিসডিকশনের মধ্যেই হয়। বাট আই এম নট আ লয়ার, সো আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমি কোনো ভেগলি দিতে চাই না। এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি 100% শিওর না যে একটা মাল্টিপল উইল লাগে কি না। বাট ইউজুয়ালি একটা উইলেই কাভার করে, বাট রেকমেন্ডেড হলো যে আপনার মাল্টিপল উইল থাকা। বাট ডোন্ট কোট মি অন দ্যাট, কারণ আমি এটা 100% শিওর না। কোয়েশ্চেন হলো যে, ফর ফ্যামিলিজ ওয়ান্টিং টু সেন্ড বডিজ টু বাংলাদেশ, হোয়াট আর দ্য রিয়েলিস্টিক কস্ট, প্রসেস অ্যান্ড টাইম ফ্রেম? আই অলসো ডোন্ট নো দ্য অ্যান্সার। ইউজুয়ালি এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, যে যদি ডেড বডির অটপসি লাগে, সেক্ষেত্রে ইট টেক্স লং টাইম, বিকজ RCMP নিডস টু ডু অটপসি, এবং দ্যাট ক্যান টেক ফিউ ডেজ। সো ওই সময়ের মধ্যে আপনি ডেড বডি পাঠাতে পারবেন না। বাট আই অ্যাসিউম এনিওয়ার ফ্রম $5,000 to $10,000। গুগল করলে হয়তো বা পাবেন, বাট আই ডোন্ট নো দ্য এক্সাক্ট নাম্বার। আমি জানি যে ফিউনারালের জন্য ইউজুয়ালি $10,000 থেকে $15,000 মতো খরচ হয়। Anybody have any other question? No, I can see any new question. So thank you everyone for joining the webinar আজকে। Hopefully আপনাদের কিছুটা হলেও মিসকনসেপশন গিয়েছে। আপনারা যদি আমাদের ওয়েবসাইট চেক করতে চান, আমাদের ওয়েবসাইট হচ্ছে firefinancialinc.com। আমরা মেইনলি কাজ করি হলো রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে, এবং জাহিদ স্পেশালাইজ করে স্মল বিজনেসে। আরেকটা কোয়েশ্চেন আসছে যে, if someone has multiple life insurance, will get both money from both? Yes, the answer is yes, because you are paying both insurance premium. So that's it. এবং আমাদের দুটো ইউটিউব চ্যানেল আছে, একটা ইংরেজি অডিয়েন্সের জন্য আর একটা বাংলা অডিয়েন্সের জন্য। এবং কেউ যদি আমাদের সাথে ফলো আপ মিটিং বুক করতে চান, দিস ইজ মাই বুকিং লিঙ্ক। So hopefully we will see you next time on a different topics. Thank you everybody. So মাহিয়ান ভাই, আরেকটা প্রশ্ন সবাই কয়েকজন করলো, সেটা জাস্ট আমরা একটু ক্লিয়ার করে নিই। সো আমরা কি এই সেশনের আমাদের যে আমরা রেকর্ডিংটা পাঠিয়ে দেব। and also wants to know about the slides. Slides, we can share that. Yes, I can. I mean, right. So I would appreciate like আপনার যাদের স্লাইডসটা প্রয়োজন আমাদের সাথে কমিউনিকেট করেন, we will send you the slides. Thank you everybody.